গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালাতে পারবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে গণভবনকে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা ভরে এদিন সন্ধ্যায় মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণভবনে অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও জানান আসিফ মাহমুদ। এই ফ্যাসিবাদী পরাজিত শক্তি, তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বৈঠকে জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারকে সম্মাননা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও শিল্প কারখানাগুলোতে চলমান সংকট সমাধানের সিদ্ধান্ত হয় বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। সেই দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ বলে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দেয়া বার্তায় ডক্টর ইউনূস আরও বলেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও সূচনা করা হবে নতুন যুগের। পার হয়ে গেল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস। গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কৃতজ্ঞতার ভাষায় এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন বিপ্লবের জন্য শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষের সর্বোচ্চ ত্যাগ। প্রত্যয় জানান শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগের সূচনা করার। বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে জানিয়ে সরকার প্রধান বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাঁর সরকারের প্রথম কাজ। স্বাধীন নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দফতরের কাজ শুরু করার কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন তিনি। খুনিদের প্রত্যর্পণ ও স্বৈর শাসনের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চায় সরকার। সে লক্ষ্যে আলাপ শুরু হয়েছে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে। ডক্টর ইউনূস জানান, গণ আন্দোলনে গুরুতর আহত মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তৈরি হচ্ছে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা। আহতদের ব্যয়বহুল চিকিৎসা ও শহীদদের পরিবারের দেখাশোনার জন্য ফাউন্ডেশন তৈরি শেষ পর্যায়ে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম, তাদের কখনো ভুলবে না জাতি। সকল শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানানো হবে। কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। একথা জানিয়ে তিনি বলেন, কখনোই শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার উদ্যোগে বিভিন্ন অংশীজনদের পাশাপাশি বিদেশি বন্ধুদের সমর্থন অভিভূত করছে তাঁর সরকারকে। এগিয়ে চলার পথে একতা ও সমন্বয়ের উপর জোর দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে জাতির পক্ষে ডক্টর ইউনূসের প্রতিজ্ঞা, শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগ কিছুতেই ব্যর্থ হতে দেওয়া হবে না। গড়ে তোলা হবে স্বপ্নের নতুন বাংলাদেশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন 198 বিশ্ব নেতা।
তাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেলজয়ী। বাংলাদেশের জন্য শান্তি ও সাফল্য কামনা করেন বিশ্ব নেতারা। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন 198 বিশ্ব নেতা, যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেলজয়ী। বিশ্ব নেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয়। এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বিশ্ব নেতারা আরও বলেন, বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে, আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা। দেশের তরুণরা যেমন ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8ম বারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 27 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই সকালে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে শহরের শকুনি লেক এলাকায় আসেন দীপ্ত দে। এ সময় শিক্ষার্থী দীপ্তকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে দুপুরে লেক থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নুরি আলম লিটন চৌধুরী ও মাদারীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ 27 জনের নামে মামলা দায়ের করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। শুনানি শেষে আদালতের বিচারক হুমায়ুন কবির সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করতে নির্দেশ দেন। নিহত দীপ্ত দে মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র 3 মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডারও। এখনও বই ছাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড।
প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনো 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে 8ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর 9ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও 9ম ও 10ম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10-এর যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্য কল্যাণকর, এনসিটিভির জন্য কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেয়া দফায় দফায় কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের পোশাক শিল্প কারখানা। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে এই সময়ে বন্ধ থাকায় পোশাক রফতানি খাতে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। এছাড়া সরকার পতনের পর জুট ব্যবসার দখল নিতে তৎপরতা চালাচ্ছে সন্ত্রাসী বাহিনী। এ কারণে হুমকির মুখে কারখানা মালিকরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিটোয়ার খাতের 47% তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। আর পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব সবচেয়ে বেশি। তবে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা, কারফিউ ও টানা ছুটির কারণে বিপর্যয় নেমে আসে জেলার এই শিল্পে। গার্মেন্টস মালিকদের দাবি, দিনের পর দিন কারখানা ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে শিপমেন্ট বাতিল সহ নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করায় নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকরা। ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা টাইমলি শিপমেন্টগুলি করতে পারি নাই, যার জন্য অনেক বায়ার ডিসকাউন্ট করেছে বা কিছু কিছু বায়ার হয়তো মেনে নিয়েছে, অনেক বায়াররা অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে। অর্ডার অনেক কনফার্ম করা ছিল, পিওগুলি কিন্তু আমরা এই 15 দিনের ব্যাঘাতের কারণে বা ইন্টারনেটের কারণে আমরা কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারি নাই। এই অবস্থায় সরকারের সহযোগিতা চায় বিকেএমইএ। তাহলে আবারও পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থান দখল করা সম্ভব হবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি। গত 1-1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ক্ষতিগুলি কাটিয়ে উঠতে হলে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, তারপরে ডকুমেন্টস দিলে পারচেস করে টাকা দিতে দেরি হয়, যার ফলে আমার শ্রমিকের বেতন দিতে দেরি হয়। এদিকে সরকার পরিবর্তনের পর ঝুট ও ওয়েস্টের ব্যবসা দখলে নিতে একটি সন্ত্রাসী চক্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 5 তারিখের থেকেই যদি বলি, নতুন করে এক উৎপাতের মধ্যে আমরা পড়লাম। 4 দিক থেকে চাঁদাবাজরা উৎপাত করা শুরু করলো, আমাদের ঝুট নিয়ে কথা বলে। তারপরে বিভিন্ন ব্যবসায়িক ইয়ের মধ্যে তারা ঢুকতে চায়, তারা গোডাউন এর দখল নিতে চায়। কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, আমরা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জে 8 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানায় 15 লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
পোশাক শিল্পের অস্থিরতা রোধে চলছে যৌথ বাহিনীর অভিযান। সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে নাশকতাকারীর সন্দেহে 6 জনকে আটক ও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এ অভিযান পরিচালনা করে। আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানান, গ্রেফতাররা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শ্রমিকদের উস্কে দেয়। অস্থিরতা বাড়াতে ভাড়া করে আনে বহিরাগতদের। গত কয়েকদিন বিভিন্ন দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের দেয়া নির্দেশনার প্রেক্ষিতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। নির্মাণের 8 মাসের মধ্যেই ভেঙে গেছে সড়ক, বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালবাদ ইউনিয়নের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ঘটেছে এ ঘটনা। এদিকে পানির চাপে রাস্তা ভেঙেছে বলে অজুহাত দায়িত্বে থাকা প্রকৌশলীর। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। বিভিন্ন পয়েন্টে দেবে গেছে সড়ক, অনেক অংশ বিলীন হয়ে গেছে পাশের খালে, কোথাও কোথাও ইট সরে গেছে। 2022 সালের আগস্টে শুরু হয় গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড়ফা ঠাকুরবাড়ি পর্যন্ত রাস্তার ইটের সোলিংয়ের কাজ। 2023 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয় ডিসেম্বরে। 8 মাসের মধ্যেই বৃষ্টিতে ভেঙে পাশের খালে পড়েছে সড়কের বেশিরভাগ ইট, এমনকি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে সড়কের গাইড ওয়ালও। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ঘটেছে এমন ঘটনা। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তা তো পুরাই নেমে গেছে, এই এলাকার মানুষের চলাচলের জন্য বিশাল অসুবিধা হচ্ছে। এই জায়গা টাকা পয়সা খাইয়ে গেছে, অফিসাররা কোনো কাজ করে নাই, বালু দেশে ডলন কাজিয়ে ডলে নাই। 3 নম্বর ইটে নিয়ে কাজ করছে, সিমরা একবার বাধা দিয়েছিল, সে বাধা নাই। এই মাস 3 আগে কাজটা 3 মাস হয়নি, এখনো কাজটা করে চলে গেছে। এইভাবে এরপরে এই অবস্থা হয়ে গেছে। যা করছে সব ভাঙ্গে সিঙ্গে গেছে। ঠিক মতো করতো, বেঁধে দিত, 4 সাইডে মাটি দিত, তাহলে এই রাস্তাটা এরকম হইতো না। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আর পানির চাপে রাস্তা ভেঙেছে বলে অজুহাত দায়িত্বে থাকা প্রকৌশলীর। বিষয়টি ঢাকা প্রজেক্ট অফিসে জানানো হবে বলে আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। আমাদের মধ্যে আমরা এখন ডিজাইন যখন কাজ করেছে আমরা পাই না। ভেঙে খালের ভিতরে গেল, এটা পানির প্রচন্ড চাপ থাকার কারণে মাটি দিয়ে কাজ, মাটি পাশ থেকে ধুয়ে গেছে, এই জন্য বসে গেছে। যদি কোনো রাস্তার সমস্যা হয় তাহলে এটা ঢাকা প্রজেক্ট অফিস এবং কনসালটেন্ট অফিসকে অবহিত করা হবে এবং পরবর্তীতে তারা যে ব্যবস্থা নেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। 1,15,00,000 টাকা ব্যয়ে 1350 মিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। একদিকে নদী ভাঙনের করুণ সুর, অন্যদিকে বালু উত্তোলনের মহা উৎসব। শর্ত না মেনে অবৈধভাবে চুম্বক ড্রেজারের মাধ্যমে নরসিংদীর মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে একটি চক্র। বছরের পর বছর ধরে চলা এমন অনিয়মে ভাঙছে নদীর পার। গত 5 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত 1,500 বিঘা কৃষি জমি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অন্তত 2000 মানুষ। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। বর্ষা এলেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দেয় ভাঙন। নদী গর্ভে বিলীন হয় ঘরবাড়ি, ফসলের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। কেন ভাঙছে নদীর তীর? এ প্রশ্নের কারণ খুঁজতে মেঘনা নদীতে গিয়ে দেখা যায় যেখানে সেখানে অবৈধ চুম্বক ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীর থেকে তোলা হচ্ছে বালু। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করেই বছরের পর বছর চলছে অবৈধভাবে বালু তোলার মহোৎসব। চলতি বছরের শুরুতে 14.5 কোটি টাকায় 1 বছরের চুক্তিতে রায়পুরা উপজেলার কাতলারচর বালু মহালটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। অভিযোগ উঠেছে বালু তুলতে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া হলেও সীমানা অতিক্রম করে 40টি স্থানে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। তবে কাটিং মেশিনের বৈধতা থাকলেও বালু উত্তোলনে ব্যবহার করা হচ্ছে অবৈধ চুম্বক মেশিন, যা দিয়ে দৈনিক 1.5 কোটি টাকার বালু তুলছে ইজারাদাররা। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী আব্দুল্লাহ চর, মাঝের চর ও শাহের খোলা সহ বেশ কয়েকটি এলাকা। স্থানীয়রা বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলছে বালু তোলার এমন মহোৎসব। ডাক নিবেন আপনি 1 মোজার মাঝে মাটি উত্তোলন করবেন, আরেকটার মধ্যে
এই নিয়ে বিরাট সমস্যা। চারিদিক দিয়ে নদী, এখন আমরা বাড়ি করলে কোথায় যাব? কয়েক হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে শুধু ডেজারের কারণে। ভাঙনি লেগে আমার দেশ মনে কোনো শেষ হয়ে যেতেছে একবারে। একজনে কোলে 10 জন হুতি করে, সব সিন্ডিকেট 40টা 50 ডেজার আমরা লক্ষ লক্ষ 100 বিঘা জমি কাটতে লেগেছে। বর্ষাকালে যদি আবার কাটে তাহলে আমাদের মাঝে গ্রাম থাকবে কি না থাকবে আমরা কোনো নিশ্চিত করতে পারতেছি না। শুকনা আমাদের না লাগারে সারা হেরা গভীর করে নিলে তো জায়গাটা ভাঙা পড়ে জায়গা। এদিকে সংবাদ সংগ্রহে নদীতে গেলে সাংবাদিক দেখে তেরে আসে ইজারাদারের লোকজন, আর চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার কথা অকপটে স্বীকার করেন ইজারাদার। আমরাও দেখতেছি যে আমরা একটা চিনার দরকার না, আমরা কি সাংবাদিক না প্রশাসনের লোক, কি একটু আমাদের জানা দরকার না। বাংলাদেশে এইরা পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই জায়গায় এই চুম্বক দিয়ে লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে এগুলো টেলিফোনে বলে লাভ নাই। তবে জেলা প্রশাসক জানায় কেউ নিয়ম ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শর্ত লঙ্ঘন হলে প্রয়োজনে তার বালু মহলের ইজারা পরিবর্তন ক্যান্সেল হয়ে যাবে। আর এটি ছাড়াও আইন অনুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ করা, অন্যান্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার বিষয়, সেই সকল ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। ব্ল্যাক লিস্টেড করার প্রয়োজন হয় তাহলে ব্ল্যাক লিস্টেডও তাকে করা যাবে। অবৈধ চুম্বক ড্রেজারের মাধ্যমে প্রতিদিন গড়ে 20 থেকে 25 লাখ ঘনফুট বালু তোলা হয়। সময় সংবাদ, নরসিংদী। শিল্পপণ্যের পাশাপাশি নরসিংদীর অর্থনীতি পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে লটকন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী এ জেলায় গত 5 বছরে এ ফলের বাগান বেড়েছে 12%। কৃষি বিভাগ বলছে বছরে প্রায় 300 মেট্রিক টন ফল রপ্তানি হচ্ছে বিদেশে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। গাছে থোকায় থোকায় ঝুলে আছে টক মিষ্টি ফল লটকন। গাছের মগডাল থেকে কাণ্ডের নিচ পর্যন্ত হয়েছে ফলন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী জেলা নরসিংদী। প্রতি বছর চাহিদা বাড়ায় জেলায় বাড়ছে ফলটির বাগানের সংখ্যা। কৃষি বিভাগ জানিয়েছে গত 5 বছরে এই ফলের বাগান বেড়েছে 12%। চলতি মৌসুমে লটকনের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি বাগানীরা। খরচ হয় 20,000 টাকা, ফলন নেওয়ার পরে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি করা যায়। লটকন যে এত দাম হইব এটা কল্পনার বাহিরে। অনেক চাহিদা মাশাআল্লাহ, আমাদের এখানে ব্যাপারী আসে নিয়ে যায়। এদিকে লটকন বেচাকেনাকে ঘিরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর মরজাল, চৈতন্য, কামারটের এবং সৃষ্টিগড়ে বাজার এখন জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছে এসব বাজারে। বর্তমানে প্রতিমন লটকন আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে প্রায় 8000 টাকা পর্যন্ত। নরসিংদীর লটকনটা প্রচুর মিষ্টি, দেখতে অনেক কালারফুল, মানে খুব সুন্দর। এজন্য নরসিংদী লটকনের চাহিদা খুব বেশি। এবার ইনশাআল্লাহ বালারা লাভবান হবো। নিম্ন স্তরেরটা হইলো আমরা মনে করেন যে 40 টাকা, আর উপরে 100, 120, 130। কৃষি বিভাগ বলছে নরসিংদী থেকে বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় 300 মেট্রিক টন লটকন বিদেশে রপ্তানি হচ্ছে। লটকন কিন্তু বিদেশে অনেক চাহিদা রয়েছে। বিদেশে আমাদের সরকারিভাবে প্রায় 40 মেট্রিক টন ফল কিন্তু বিদেশে প্রতি বছর রপ্তানি হয়, তবে বেসরকারিভাবে এটি প্রায় 2200 মেট্রিক টন কিন্তু বিদেশে রপ্তানি হয়। কৃষি বিভাগের তথ্য মতে নরসিংদীতে বর্তমানে 2000 হেক্টর জমিতে লটকনের বাগান রয়েছে। এখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 315 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। কুয়েত দূতাবাসের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতাদের সঙ্গে বৈঠকে বিষয়টি জানান বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত। দূতাবাসকে আধুনিকায়নের কাজ করছেন বলেও জানান তিনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাত্মতা প্রকাশ করেছিলেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। এ নিয়ে কোনো সমস্যার মুখে পড়তে হবে কিনা তা জানতেই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ স্থানীয় সাংবাদিকদের। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতাদের সঙ্গে এক বৈঠকে উঠে আসে প্রবাসীদের কল্যাণের নানা আশ্বাস। দূতাবাসের সেবার মান বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বৈঠকে জানানো হয় প্রবাসীদের কল্যাণে গণশুনানির পাশাপাশি দূতাবাসে থাকবে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ও 24 ঘন্টার হটলাইন নম্বর। নতুন ই পাসপোর্টের তালিকা প্রকাশ। কুয়েতের কেন্দ্রীয় কারাগারে প্রতি মাসে সফরের পাশাপাশি আইনি সহায়তা দেবে দূতাবাস। এদিকে মালিকবিহীন প্রবাসীদের মরদেহ দূতাবাসের খরচে দেশে পাঠানো, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করা, কুয়েতের বাজারে বাংলাদেশের ওষুধ, সিরামিক, মেলামাইন সহ বিভিন্ন পণ্য প্রবেশ করানোর চেষ্টা চলছে বলেও বৈঠকে জানান নতুন রাষ্ট্রদূত।
আমরা এখানে গণশুনানির আয়োজন করছি প্রতি মাসের দ্বিতীয় রোববার দিনে। যারা এখানে বিভিন্ন কনসুলার সেবার জন্য আসেন তাদের কাছ থেকে তাদের মতামত, যদি তাদের কোনো অভিযোগ থাকে, তাদের কোনো সুপারিশ থাকে, সেগুলো আমরা গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমাদের কনসুলার সেবার মানটা আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। গাজায় ইসরায়েলি আগ্রাসনে মুসলিম বিশ্বে বয়কটের মুখে মার্কিন কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকোর ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। বিপরীতে কোকাকোলা ও পেপসি বয়কট করা দেশগুলোতে রমরমা স্থানীয় কোমল পানীয়র ব্যবসা। বাজার বিশ্লেষকরা জানান, সার্বিকভাবে পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলের নৃশংস ও বর্বর হামলার প্রতিবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় ব্যাপক বয়কটের মুখে পড়ে মার্কিন কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকো। এতে স্থানীয় কোম্পানিগুলোর কাছে ধরাশায়ী হয়ে ব্যবসা হারাতে বসেছে এই দুই কোম্পানি। কোকাকোলা থেকে আয়কৃত অর্থ গাজা যুদ্ধে ব্যবহার হয় না এমন বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এতে প্রভাব পড়ে বাজারেও। বিপরীতে যেন মাঠ ফাঁকা পেয়ে যায় দেশীয় কোমল প্রতিষ্ঠানগুলো। কোকো পেপসি বয়কটের পর থেকে স্থানীয় মোজো বিক্রি বেড়েছে কয়েক গুণ। পাকিস্তান ও মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোক ও পেপসি চ্যালেঞ্জের মুখে থাকায় মিশরের স্থানীয় ব্র্যান্ড V7 মধ্যপ্রাচ্য ও আশপাশের দেশগুলোতে গত বছরের তুলনায় 3 গুণ বেশি ব্যবসা করেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় ডেলিভারি অ্যাপ ক্রেভমার্টের প্রতিষ্ঠাতা কাশিম শ্রফ বার্তা রয়টার্সকে জানান, দেশটিতে কোলা নেক্সট এবং পাকোলার মতো স্থানীয় কোমল পানীয় বিক্রি 12% মতো বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পেপসির ব্যবসায় ধস নেমেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সব মিলিয়ে কোক পেপসি কি পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে তার হিসাব করা কঠিন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। কেননা এখনো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেশ ভালোই ব্যবসা করছে এই দুই প্রতিষ্ঠান। তবে মার্কেট রিসার্চার নিলসেন আইকিউ বলছে, ওই অঞ্চলে সার্বিকভাবে পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজায় হামলার পরের 6 মাসে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় পেপসির বিক্রি তেমন একটা বাড়েনি। 28 জুন শেষ হওয়া 6 মাসের হিসাবে মিশরে কোক বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। অথচ পাকিস্তান, মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় নিজেদের পানীয়র চাহিদা তৈরি করতে গেলেও কয়েক দশকে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে কোক ও পেপসি। দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগলেও বহাল তবিয়তে দায়িত্বে আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উল্লেখযোগ্য কোনো সফলতা না থাকলেও দীর্ঘ 11 বছর ধরে বিও এর মহাসচিবের চেয়ার দখল করে আছেন তিনি। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম মেনে স্বেচ্ছায় শাহেদ রেজার পদত্যাগ করা উচিত বলে মনে করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডারা। দেশে ক্ষমতার পালাবদলের পর সংস্কারের দাবিতে উত্তাল ক্রীড়াঙ্গন। রাজনৈতিক প্রভাবে যারা দীর্ঘদিন কুক্ষিগত করে রেখেছিল বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলো, একে একে বিদায় নিচ্ছেন সবাই। তবে সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বহাল তবিয়তে এখনও বিও এর মহাসচিবের দায়িত্বে আছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামালের বন্ধু ও শেখ পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে 2013 সালে প্রথমবারের মতো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের পদে বসেন শাহেদ রেজা। এরপর বিওতে তৈরি করেন নিজস্ব সিন্ডিকেট, যার ফলে মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দুবার। অর্জনের মাপকাঠিতে মহাসচিব হিসেবে সফল বলা যাবে না শাহেদ রেজাকে। দীর্ঘ 11 বছর ধরে ক্ষমতায় থাকার পরও তার অধীনে আসেনি কোনো সফলতা। বরং অলিম্পিক, কমনওয়েলথ গেমস সহ বিভিন্ন ইভেন্টে অ্যাথলিটদের ব্যানারে ফেডারেশন কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে সমালোচিত হয়েছে তার কমিটি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে নির্দিষ্ট কিছু ফেডারেশনকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। দেশ সংস্কারের সময়ে দেশের এই শীর্ষ ক্রীড়া সংস্থায় পরিবর্তন দেখতে চান সংগঠকরা। আমি যখনই ভাববো যে আমার এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কেউ দাঁড়াতে আসবে না, উপর লেভেলে অর্ডারে হোক বা কোনো কিছুতে হোক সাহসী পাবে না কেউ দাঁড়াতে, এটা কিন্তু খুব ভালো কথা না। যে আমি কম্পিট করছি আর একজন কম্পিট করার সাহস পাচ্ছে না, এই জিনিসটা কখনোই থাকা উচিত না। শাহেদ ভাই যেহেতু বোঝেন যে এখানে এই মুহূর্তে একটা কিন্তু সময় আসে মানুষের, সেটা কিন্তু সেটুক বোঝার নিশ্চয়ই শাহেদ ভাইয়ের ক্ষমতা আছেন।
তো আমার মনে হয় উনি অন্যকে জায়গা করে দেবেন। 2013 সালে প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সৈয়দ শাহেদ রেজা। বিওএ মহাসচিব হওয়ার আগে হ্যান্ডবল, গলফ সহ দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার অনেক কমিটিতে ছিলেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের মতো না হলেও তাদেরও দুর্বলতা আছে, সেই জায়গা খুঁজে বের করে পেসারদের নিয়ে কাজ করা হচ্ছে, জানিয়েছে বাংলাদেশ টাইগার্সের বোলিং কোচ তারেক আজিজ খান। পাকিস্তানের সাফল্য ভারতে ধরে রাখতে পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশি কোচরা অন্তরালে কাজ করলেও কৃতিত্ব পাওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে বলেও মনে করেন তিনি। হাসান মাহমুদ, নাহিদ রানাদের পাশাপাশি সাদা বলের ক্রিকেটারদের নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান তারেক আজিজ। মুস্তাফিজ, তাসকিন, ইবাদত, শরীফুল, হাসান, তানজিম সাকিব, নাহিদ রানা। টাইগারদের ন্যাশনাল সার্কিটে এক ঝাঁক পেসার। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার নেতৃত্ব দিয়েছে পেসাররাই, যাদের প্রস্তুত করার পেছনে বিশেষ ভূমিকা ছিল দেশি কোচদের। পাকিস্তান সিরিজের আগে রাজনৈতিক অস্থিরতার জন্য বিদেশি কোচরা যখন কাজ করার সুযোগ পাচ্ছিল না, তখন পেসারদের নিয়ে কাজ করেছেন জাতীয় দলের সাবেক পেসার ও কোচ তারেক আজিজ। হাসান মাহমুদের বোলিং বৈচিত্র্য, নাহিদ রানার সাফল্য, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে নিখুঁতভাবে কাজ হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। রংপুরে টি20তে ব্যাক করি, আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য। যখন আমি কাজ করেছি রংপুরে ওর সাথে, কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্ট্রেন্থটা নিয়ে লড়তে হবে। তো সেই জায়গায় নাহিদ আমাদের এক্সক্লুসিভ, আমরা জানি যে ও স্ট্যান্ড দিয়ে পিছনে নিতে পারবে, বাট সামহাও একটা বলার দরকার যে সামনে থেকে সুইং করে বেরোতে পারবে। দেন আমি একজনকে দিয়ে পিছনে ঠেলে নিয়েছি, আর একজনকে দিয়ে আমি সামনে আনানোর চেষ্টা করছি। সামনে ভারতের বিপক্ষে টেস্ট ও টি20 সিরিজ আসন্ন সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন চলছে। টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ আরও বেশি টাইগারদের। ভারতের দুর্বলতা খুঁজে সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তারেক আজিজ। দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছে। হাতুরা যে প্ল্যানিং করে, তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুরা নাও থাকে, তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। বরাবরই জাতীয় স্তরে খারাপ সময় কাটালে ঘরোয়া কোচদের দ্বারস্থ হন ক্রিকেটাররা। নিজেদের সমস্যা নিয়ে সমাধানে দেশীয় কোচদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেটাররাও। তবে সেই তুলনায় কৃতিত্ব কমই পান তারা। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে, আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল। কোন প্লেয়ারটা কিভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি20 ফরম্যাটে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কিভাবে আটকাতে হবে। তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে। টেস্ট ও টি20 বিবেচনায় ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তারেক আজিজ। সেই জায়গাটায় আমাদের প্লেয়ারকেও আমরা চাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত, জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। জুলাই আগস্টে দুদফা বন্ধে বিপর্যয়ে নারায়ণগঞ্জের পোশাক শিল্প, ক্ষতি $2 বিলিয়ন বলছে বিকেএমইএ। রাজনৈতিক পথ পরিবর্তনে জুট ব্যবসা দখলে নিতে মরিয়া একটি মহল। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।